আসসালামু আলাইকুম। আমরা শুরু করছি প্যারাগ্রাফ এর আরেকটি ক্লাস এবং আজকের ক্লাসে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে পড়ব, যেমন ভিশন 2041। দেখুন, আমরা ভিশন 2021 এর আগে পড়েছি, অর্থাৎ 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উপলক্ষে আমরা কি করছি। কিন্তু যখন ভিশন 24 যাব সেক্ষেত্রে আমাদের এইমগুলো কিন্তু আরও বাড়বে, অর্থাৎ টার্গেটগুলো আরও বাড়বে। তো এটার স্পেসিফিক, এই প্যারাগ্রাফটা একদম সাবজেক্ট স্পেসিফিক, টপিক স্পেসিফিক প্যারাগ্রাফ, বানিয়ে লেখার বিন্দু মাত্র সুযোগ নেই। কারণ ভিশন 2041 হচ্ছে একটা ম্যানিফেস্টো বা একটা ইশতেহার, যেখানে কিছু সার্টেন গোল ক্রিয়েট করা আছে, গোল ঠিক করে দেওয়া আছে যে এই গোলগুলো আমরা স্বাধীনতার এই 70 বছরে আমরা উদযাপন করে ফেলবো। তো চলুন আমরা দেখি যে কি কি আছে। এবং প্রোগ্রামটা, দ্য ডিজিটাল বাংলাদেশ প্রোগ্রাম ওয়াজ লঞ্চড ইন 2009। 2019 সালে ডিজিটাল বাংলাদেশ যে প্রোগ্রামটা, এটা কিন্তু কি করা হয়েছিল, লঞ্চ করা হয়েছিল। ইট এইমস টু বি অ্যাট দ্য ফোরফ্রন্ট মানে সম্মুখ ভাগে, অফ অ্যাচিভিং অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনাস ভিশন অফ ট্রান্সফর্মিং বাংলাদেশ ইন্টু এ কান্ট্রি অফ ডিজিটাল ইকোনমি। অর্থাৎ 2041 সালের মধ্যে আমরা যে ডিজিটাল বাংলাদেশ করব, এই কথাটা বারবার শুনি, সেটাই ভিশন 24-1 মূল লক্ষ্য। বাই 2001 অ্যান্ড এ নলেজ বেসড ইকোনমি বাই 2041। 21 সালের মধ্যে আমরা কি করব, একটা তথ্য নির্ভরশীল দেশ এবং আমরা জ্ঞান ভিত্তিক দেশ করব 2041 সালে। অর্থাৎ আমরা দেখি যে বাংলাদেশ এখন কিন্তু একটা কৃষি নির্ভর এগ্রো বেসড কান্ট্রি, বা পৃথিবীর যেগুলো উন্নত দেশ তারা কিন্তু সার্ভিস বেসড এবং নলেজ বেসড কান্ট্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের ওখানে টেকনোলজি, সিলিকন ভ্যালির মতো কোম্পানি তৈরি হচ্ছে, তারা টেকনোলজির দিক দিয়ে তারা লিড করছে। বাংলাদেশ 2041 সালের মধ্যে, বাংলাদেশ এখন কিন্তু বিশ্বের 50টা শীর্ষ ইকোনমির মধ্যে একটা। বাংলাদেশ 2041 সালের মধ্যে বাংলাদেশ হতে চায় পৃথিবীর শীর্ষ তথ্য প্রযুক্তি এবং জ্ঞান নির্ভর দেশের মধ্যে একটা। সেটাই ভিশন 24-1 মূল লক্ষ্য। চলে যাচ্ছি মূল পার্টে। ওভার দ্য নেক্সট হাফ সেঞ্চুরি, পরবর্তী 50 বছরে বাংলাদেশ বাংলাদেশ প্রত্যাশা করছে টু এক্সপেরিয়েন্স অ্যান অ্যাক্সেলারেটেড পেস শব্দের অর্থ হচ্ছে অ্যাক্সেলারেট মানে দ্রুততর করা। বাংলাদেশের গতিটা দ্রুততর হবে। কিসের গতি? অফ ট্রান্সফরমেশনাল চেঞ্জ ইমব্রেসিং র্যাপিড শিফটস ইন এগ্রিকালচার। দেখেন, একটু হার্ড ওয়ার্ড কিন্তু আছে, কঠিন ওয়ার্ড আছে। ট্রান্সফরমেশনাল চেঞ্জ মানে হচ্ছে বাংলাদেশ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। ইমব্রেস শব্দের অর্থ আলিঙ্গন করা। এখানে বোঝাচ্ছে যে বাংলাদেশ অ্যাডপ্ট করবে। কি করবে? র্যাপিড শিফটস ইন এগ্রিকালচার। বাংলাদেশ কৃষিক্ষেত্রে বাংলাদেশ নতুন নতুন দিগন্ত উন্মোচন করবে। অর্থাৎ আগের যে এক ফসল দু ফসলই ছিল, সেখান থেকে কিন্তু এখন ইতিমধ্যে আমরা অনেক দূর এগিয়ে গেছি, অনেক নতুন নতুন প্রোডাক্ট আমরা আনছি। ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং শিল্প খাতে, ব্যবসা খাতে, ইন এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার। শুধু তাই নয়, শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে, ইন ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন, ইন দ্য ওয়ে উই ওয়ার্ক অ্যান্ড কন্ডাক্ট বিজনেস। এবং আমাদের সব কিছু একটা প্রযুক্তি নির্ভর হবে, আমাদের ব্যবসা বাণিজ্য শিক্ষা। সেটাই ভিশন 2041 লক্ষ্য। দ্য ভিশন 2041 ইজ নট অনলি টু রিচ সাম টার্গেটস। এখানে বলে দিয়েছে শুধুমাত্র কিছু লক্ষ্য অর্জনই নয়, বাট অলসো সিক্স সাস্টেনেবিলিটি অফ ডেভেলপমেন্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যে উন্নয়নটা অর্জন করলেন সেটা কতটুকু সাস্টেইন করছে, টেকসই হচ্ছে। আমরা বলি যে টেকসই উন্নয়ন, এটাকে বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অর্থাৎ আপনার উন্নতিটা যদি দীর্ঘদিন সেটা না থাকে, সেই উন্নতিটা যদি আপনার সব জনসংখ্যাকে ঠিকমতো ডিস্ট্রিবিউশন না হয় তার সুফলটা, তাহলে সেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা যায় না। বাংলাদেশ চাচ্ছে বাংলাদেশের পুরো জনগোষ্ঠী যেন উইদিন 2041 এই উন্নয়নের ভাগিদার হয়, স্টেক হোল্ডার হয়। হ্যাঁ, আমি কিন্তু ইংরেজি কিওয়ার্ডগুলো বলে দিচ্ছি, আপনারা যদি নতুন নতুন লাইন বানিয়ে লিখতে চান, যদি আমরা মোটামুটি সব কিছু এখানে দিয়ে দিয়েছি। দ্য ভিশন 2041 হ্যাজ ফিউ স্পেসিফিক অবজেক্টিভস টু টার্ন এ লিফ অফ দ্য লিভস অফ দ্য পিপল অফ বাংলাদেশ। অর্থাৎ কিছু একদম নির্দিষ্ট লক্ষ্য আছে বাংলাদেশের মানুষের জীবনকে চেঞ্জ করার জন্য। ইট সিক্স টু এলিমিনেট এক্সট্রিম পভার্টি। এবং বাংলাদেশে 2041 সালের মধ্যে কোনো দরিদ্র মানুষ থাকবে না, দারিদ্রতা থাকবে না। এটা বাংলাদেশ কিন্তু চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। রিচ আপার মিডল ইনকাম কান্ট্রি, এটা জাতিসংঘের একটা যে এসডিজি আমরা এখন আছি, সেখান থেকে আমরা কি হতে চাই, এসডিজি থেকে আমরা এলডিজি যে আছে, এলডিসি কান্ট্রি, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, সেখান থেকে আমরা যেতে চাই ইউএমআইসি, অর্থাৎ আপার মিডল ইনকাম কান্ট্রি। আমরা হতে চাই যে উচ্চ মধ্যবিত্ত যে দেশগুলো, সেটার কাতারে আমরা যেতে চাই। অ্যান্ড হাই ইনকাম কান্ট্রি স্ট্যাটাস বাই 2040 ইনকাম। এবং 2041 সালের মধ্যে আমরা মোটামুটি একটা অনেক বেশি বাংলাদেশের মানুষজন একটা গোল আছে। এখন আমাদের যে এরকম মাথাপিছু আয়,
এটা থেকে আমাদেরকে যদি যেতে হয় $5,000 উপরে যাই, তখন আমরা কি হব? আমরা উচ্চ যে ইনকাম যে কান্ট্রি, হায়ার ইনকাম কান্ট্রি, সেটার আওতায় আমরা যাব। মাথাপিছু আয় কিন্তু হতে হবে এরকম একটা বড় ফিগার। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ 2041 সালের মধ্যে এটাতে যাওয়ার। সো বাংলাদেশ সার্টেন কিছু কিন্তু লক্ষ্য নিয়েছে যে বাংলাদেশ শিক্ষা খাতে এই গোলগুলো করবে, আইসিটি খাতে এই গোলগুলো অর্জন করবে। আমরা এখন পড়বো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা নিয়ে। তো চলুন, এই প্যারাগ্রাফটা আমাদের অনেক পরিচিত একটা প্যারাগ্রাফ, একটু নতুন আঙ্গিকে শিখি। 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে। এটা আমাদের জন্য একটা কি স্মরণীয় দিন ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি, আমাদের জাতীয় জীবনে, কারণ প্রথম ভাষার দাবিতে কিন্তু আমরাই রক্ত দিয়েছি। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হয়েছে 90 দশকে এসে আন্তর্জাতিক রূপ পেয়েছে। সেটা আমরা জানবো কিভাবে হলো। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে, এটা একটা জাতীয় ছুটির দিন, আমরা জানি। অন দিস ডে উই পে ট্রিবিউট, আমরা কি করি? শ্রদ্ধা জানাই টু দ্য মার্টিয়ার্স, শহীদদের, হু লেইড ডাউন দেয়ার লিভস, যারা জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, টু এস্টাবলিশ বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ। তারা বাংলাদেশের যে ভাষাটা, তখন তো পাকিস্তান ছিল, পাকিস্তানে স্টেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ রাষ্ট্রভাষা হিসেবে আনডিভাইডেড পাকিস্তান ইন 1951, অবিভক্ত যে পাকিস্তান ছিল সেখানে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠায় তারা জীবন দিয়েছিলেন। দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস, এই যে সংগ্রাম আমাদের ল্যাঙ্গুয়েজ রাইটস অর্থাৎ ভাষার অধিকার অর্জন করার জন্য, ইজ নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন হিসাবে কি এটা পরিচিত। দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ সোন, মানে হচ্ছে ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল। সিড মানে বীজ, সোন মানে বপন করা। ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল অন 21 মার্চ 1948, 1948 সালের 21শে মার্চে। হোয়েন মোহাম্মদ আলী জিন্না, তিনি ছিলেন কি অবিভক্ত পাকিস্তানের প্রথম গভর্নর, গভর্নর জেনারেল অফ পাকিস্তান, ডিক্লেয়ার ইন আ পাবলিক মিটিং ইন ঢাকা দ্যাট, তিনি ঢাকায় একটা জনসমাবেশে বলেছিলেন দ্যাট উর্দু উড বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এবং ওই সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার দিকে চেয়ার ছুড়ে মেরেছিল, প্রতিবাদ করেছিল। দ্য ডিক্লারেশন রেইজড আ স্টর্ম অফ প্রোটেস্ট, এই যে ঘোষণা তিনি দিলেন এটা কি হলো? স্টর্ম অফ প্রোটেস্ট। স্টর্ম মানে ঝড়, কিন্তু এখানে স্টর্ম অফ প্রোটেস্ট বলতে প্রতিবাদের ঝড় বোঝানো হয়েছে। ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশ পূর্ব পাকিস্তান ছিল, সেখানে কি হলো? একটা প্রতিবাদের ঝড় দেখা গেল। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপড গ্যাদারিং মুভমেন্ট ডে বাই ডে, এবং এইটা শুধুমাত্র একটা প্রোটেস্ট বা একটা প্রতিবাদে সীমাবদ্ধ থাকলো না, এটা কি হলো? একটা মুভমেন্ট বা আন্দোলনে রূপ নিল। It turned into a movement and reached its climax. ক্লাইম্যাক্স মানে হচ্ছে পরিসমাপ্তি বা চূড়া। এখানে বুঝিয়েছে যে এটা একদম শীর্ষবিন্দুতে বা এটা একদম নাটকীয়তার শেষ প্রান্তে এসে উপস্থিত হলো 1952 সালে। 48 সালে শুরু হয়েছিল, 52 সালে এসে পূর্ণতা পেল ভাষা শহীদদের রক্তের মাধ্যমে। দ্য গভর্নমেন্ট আউটলড, আউটল মানে কি? নিষিদ্ধ করা। ল মানে আইন, আর আউটল মানে হচ্ছে যেটা বেআইনি। অল সর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিজ টু স্টপ ইট, সরকার এই আন্দোলনকে দমানোর জন্য কি করলো? সব ধরনের মিটিং, মিছিল, সভা সমাবেশ নিষিদ্ধ করা হলো। একসাথে 3 জনের বেশি বের হলে গুলি করা হবে ঘোষণা দেওয়া হলো। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইন্ড দ্য ল অ্যান্ড ব্রট আ পিসফুল প্রোটেস্ট পজিশন অন 21 ফেব্রুয়ারি 1952। ঢাকা মেডিকেল কলেজের সামনে যে আমতলা আছে সেখান থেকে কি করলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা একটা শোভাযাত্রা বের করলো এর প্রতিবাদে, সেই আইনটা ভঙ্গ করে। হোয়েন দ্য পজিশন রিচ নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, দ্য পুলিশ ওপেন্ড ফায়ার অন দ্য স্টুডেন্টস, এবং পুলিশ কী করলো? ঢাকা মেডিকেলের সামনে শিক্ষার্থীদের উপর গুলি করলো, যেখানে কিলিং সালাম, রফিক, বরকত, সফিউর অ্যান্ড জব্বার, এবং এই মানুষগুলো কি করা হলো? হত্যা করা হলো। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ওয়ার ম্যাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি, এবং এর ফলে পুরো দেশ প্রতিবাদে ফেটে পড়লো। অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, এবং এর ফলে কি হলো? গভর্নমেন্ট বাধ্য হলো বাংলাকে, এই যে বলেছে হ্যাড টু ডিক্লেয়ার, বাধ্য হওয়া, কম্পেলড, বাংলাকে একটা ভাষা হিসেবে স্বীকৃতি দিল। সেটা দেয় হচ্ছে 1956 সালে, যখন পাকিস্তানের সংবিধান রচনা করা হয়। দ্য ইউনেস্কো অন 17 নভেম্বর 1999 proclaimed February 21st as the International Mother Language Day, অর্থাৎ তার আগ পর্যন্ত 1999 সালের আগ পর্যন্ত এটা শুধুমাত্র ভাষা দিবস ছিল। ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক রূপ পেল, এবং পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু এটা এখন উদযাপন করা হয়, কারণ ভাষার দাবিতে পৃথিবীর কোনো দেশের মানুষ রক্ত দেয়নি। রিকগনিশন অফ দ্য স্যাক্রিফাইসেস অফ দ্য মার্টিয়ার্স অফ দ্য রাইটফুল প্লেস টু বাংলা, অর্থাৎ বাংলাদেশের মানুষের ভাষার জন্য যে ত্যাগ, এটাকে স্বীকৃতি দিল কে? ইউনেস্কো।
দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভড, বাৎসরিকভাবে, অ্যানুয়ালি মানে বাৎসরিকভাবে, অবজার্ভ মানে উদযাপন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড, পুরো বিশ্ব জুড়ে, টু প্রমোট অ্যাওয়ারনেস অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম। শুধুমাত্র যে বাংলাদেশের মানুষ জীবন উৎসর্গ করেছে সেটিও না, শুধু তাই না, এর পাশাপাশি আরও অবজেক্টিভ আছে। পৃথিবীতে দেখা যাচ্ছে অল্প কয়েকটা ভাষা পৃথিবীর ছোট ছোট যেসব কালচারাল ডায়ালেক্টগুলো রয়েছে সেই ভাষাগুলোকে দখল করে নিচ্ছে। পৃথিবীর মানুষ এখন হয় ইংরেজিতে, না হলে চাইনিজে, না হলে ফ্রেঞ্চে কথা বলছে। তো এই যে ভাষার আগ্রাসন, পৃথিবীতে ছোট ছোট ভাষা হারিয়ে যাচ্ছে, সেগুলোকে রক্ষা করাটাও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটা কিন্তু লক্ষ্য। সো এই লাস্ট 2 লাইনটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? অ্যাওয়ারনেস অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি, অর্থাৎ আমাদের সংস্কৃতি এবং ভাষার বৈচিত্র্য থাকতে হবে। এক এক অঞ্চলের মানুষের ভাষা এক এক রকম হবে, সেটাই আসলে সেটার রিচনেস। সো লাস্ট প্যারাগ্রাফ, ইনফরমেশন টেকনোলজি। এটা একটু সাম্প্রতিকভাবে বেশি গুরুত্বপূর্ণ। ইনফরমেশন টেকনোলজি বা আইটি, তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি একটা সাম্প্রতিক নিয়ে প্যারাগ্রাফ, মানে নর্মাল ট্র্যাডিশনাল প্যারাগ্রাফের কাঠামোর মধ্যে পড়ে না। সো এটা আপনাদের অনেকের জন্য প্রথমবারের মতো পড়া হয়তো হচ্ছে। ইনফরমেশন টেকনোলজি ইজ দ্য ইউজ অফ কম্পিউটার্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইকুইপমেন্ট। অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি বলতে বোঝায় ইউজ অফ কম্পিউটার্স, কম্পিউটারের ব্যবহার, অ্যান্ড টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট। অর্থাৎ আইওটির সঙ্গে কিন্তু অনেকগুলো বিষয় জড়িত, শুধুমাত্র কম্পিউটার না, আরও যে যোগাযোগের যে মাধ্যমগুলো রয়েছে। টু স্টোর, রিট্রিভ মানে উদ্ধার করা, ট্রান্সমিট অ্যান্ড ম্যানিপুলেট ডাটা, ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য সরবরাহ করা, ডাটাকে সংরক্ষণ করে রাখা, ম্যানিপুলেট করা, সবগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত। ইট অলসো মিনস আদার ইনফরমেশন ডিস্ট্রিবিউশন টেকনোলজি সাচ অ্যাজ টেলিভিশনস অ্যান্ড টেলিফোনস। এগুলোও কিন্তু কি পড়ছে? আইটির মধ্যেই পড়ছে। টেলিভিশন এবং টেলিফোনসও আইটি সেক্টরের মধ্যে পড়ছে। ইলেকট্রিক কম্পিউটার্স বিগেন টু অ্যাপিয়ার ইন দ্য 1940s। প্রথম আইটির যে যাত্রা শুরু হলো 1940-এর দশকে। 40s মানে দশক। ডিজিটাল নেটওয়ার্ক অপারেট আপন ইনফরমেশন টেকনোলজি, এবং প্রথম আইটি বা ইন্টারনেট কিন্তু ব্যবহার করা হচ্ছিল বা উদ্ভাবন করা হচ্ছিল আমেরিকান মিলিটারি, আমেরিকান নেভির প্রয়োজনে। পরবর্তীতে এটা সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরকম অধিকাংশ টেকনোলজি এরকম আগে মিলিটারিলি ইউজ করা হয়, তারপরে এটা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। উইথ দ্য ডেভেলপমেন্ট অফ হাইটেক কমিউনিকেশন মিডিয়া, দ্য ওয়ার্ল্ড হ্যাজ কাম ক্লোজার অফ দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবী সব ভাগগুলো একটা আরেকটার আরও বেশি কী হয়েছে? কাছাকাছি এসেছে। We can now learn in an instant what is happening in the farthest corner of the world. আমরা এখন শিখতে পারি পৃথিবীর বিভিন্ন কর্নারে কি হচ্ছে সেটা আমরা শিখতে পারি। There are a wide variety of advantages of information technology. এটার আসলে এত এত সুযোগ সুবিধা যেটা বলে শেষ করা যাবে না। ইন এডুকেশন টুডে, বর্তমানের শিক্ষা খাত চলছেই না, এই যে আপনারা শিখছেন আইটি দিয়ে শিখছেন। টেকনোলজি ক্যান বেনিফিট ইনরিচ অ্যান্ড ডিপেন্ড বেসিক স্কিলস অফ স্টুডেন্ট। টেকনোলজি কী করতে পারে? উপকৃত করতে পারে, ইনরিচ মানে সমৃদ্ধ করতে পারে, এবং ডিপেন্ড অর্থাৎ কী করে? ডিপেন্ড বলতে সেটাকে আরও বেশি ইনরিচ করে, আরও বেশি গভীর করে, আরও বেশি সমৃদ্ধ করে বেসিক স্কিলস অফ স্টুডেন্টস। এখন স্টুডেন্টদের কিন্তু পাওয়ার পয়েন্ট শিখতে হয়, এক্সেল শিখতে হয়, এগুলো তো সফট স্কিল। বাই অ্যালাউইং স্টুডেন্টস ইট হেল্পস দেম টু গ্রো আপ অ্যান্ড বিকাম কম্পিউটার লিটারেট অ্যাডাল্টস। এবং তারা ধীরে ধীরে কী হয়? তারা কম্পিউটার প্রশিক্ষিত একটা জনগোষ্ঠী হিসাবে বেড়ে ওঠে। This computer literacy helps young adults to obtain knowledge in a wide variety of fields. এবং এটা দ্বারা কী হয়? তারা অনেকগুলো মাধ্যম যেমন পাইথন, ডেটা ম্যানেজমেন্ট, নতুন নতুন দিক তারা শেখে। An important advantage of information technology is its ability to reduce the consumption of paper in the office. খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। অর্থাৎ এখন কিন্তু কাগজ কলমে খুব কমই অফিসিয়াল ডকুমেন্টগুলো আমরা কি করি? ব্যবহার করি। এর জন্য পরিবেশের কিন্তু অনেক বেশি এটা ক্ষতি থেকে পরিবেশকে বাঁচাচ্ছে। অর্থাৎ এখন লেস ডকুমেন্টস ব্যবহার করা হচ্ছে, অনেক কিছুই শুধুমাত্র কম্পিউটারে হচ্ছে। এখন সিভি পাঠানো, মেইল পাঠানো সব কিছু কি কম্পিউটারাইজ। সো এখানে কাগজের ব্যবহারটা কমছে। ইন্টারনেট মেমোজ অ্যান্ড রিপোর্টস ক্যান বি এক্সচেঞ্জড ইলেকট্রনিক্যালি উইদাউট ইউজিং পেপার। কোনো কাগজ ব্যবহার করা ছাড়াই আমরা কি করছি? এগুলো ব্যবহার করতে পারছি, অফিসিয়াল কাজ সারতে পারছি। হাউএভার, ইনফরমেশন টেকনোলজি হ্যাজ ব্রট অ্যাবাউট এ রিভলিউশনারি চেঞ্জেস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন। তার মানে এটা একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে পুরো বিশ্বের কি কমিউনিকেশন ব্যবস্থায়। প্রত্যেকটা কমিউনিকেশন কি হচ্ছে? এখন আইটি বেসড হচ্ছে। সো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। 3টা প্যারাগ্রাফ আবার শিখলাম আমরা। আরও 3টি নতুন প্যারাগ্রাফ নিয়ে খুব দ্রুত হাজির হচ্ছি আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।